আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দূরে কাছে দেশে বিদেশে তারা যেখানে যে অবস্থায় আমাদের সাথে সম্পৃক্ত আছেন সবাইকে শুভ সকাল এবং হরিমানীয় শুভেচ্ছা। আমরা গতদিন অর্গাননের যে আলোচনা করেছিলাম 90 পর্যন্ত, আজকের 90 ঘর থেকে একটু শুরু করে আমরা সামনের দিকে অগ্রসর হব। এখানে কিন্তু নিমানে একটা কথা বলেছেন, চিকিৎসক সম্পূর্ণভাবে মন করা পূর্ব ধারণা হইতে মুক্ত থাকিতে হইবে। অর্থাৎ 6 নম্বর সূত্রের ভিতরে হ্যানিম্যান বলেছেন সংস্কারমুক্ত মন নিয়ে। সংস্কারমুক্ত মন বলতে রোগী পর্যবেক্ষণের সময় পূর্বে কোনো ধারণা, পূর্বের তার সম্পর্কে আমি এই ঔষধের একটা চিত্র আমার মনের ভিতরে আছে, বা কোনো ওষুধ সম্পর্কে তার 2-4টি কথা শুনে তার ওষুধ সম্পর্কে ওই ওষুধের উপর ভিত্তি করে লক্ষণ জিজ্ঞেস করা, এটা কোনো মতে না হয়। এই জন্য সম্পূর্ণভাবে নিরপেক্ষভাবে তার কথা শুনতে হবে। কোনো রকমের কোনো পূর্ব ধারণা বশবর্তী হয়ে কোনো কিছু জিজ্ঞাসা করা বা তার কাছ থেকে আদায় করার চেষ্টা না করা। এখানে আরও একটি কথা বলছেন, দ্বিতীয় চিকিৎসকের থাকা চাই সুস্থ সতেজ বোধ শক্তি। চিকিৎসক নিজে যদি অসুস্থ হন অথবা অন্যমনস্ক থাকেন অথবা কোনো ঝামেলার ভিতরে থাকেন, এরকম কোনো অবস্থায় রোগী পর্যবেক্ষণ না করা, সম্পূর্ণভাবে একাগ্রতার সাথে সম্পূর্ণ নিরপেক্ষভাবে রোগী পর্যবেক্ষণ করা, রোগীর কথা শোনা। এভাবে কথা শুনতে থাকলে ওই কথা আমার সহজভাবে হৃদয়ঙ্গম হবে, সহজভাবে আমি নিরপেক্ষতা বজায় রাখতে সক্ষম হব। সুতরাং রোগের ব্যঞ্জনা চিকিৎসকের কাছে পৌঁছাতে গেলে চিকিৎসকের তাহা গ্রহণ করিবার জন্য প্রস্তুত থাকিতে হইবে। এক কথায় সমগ্র ইন্দ্রিয় শক্তি দ্বারা চিকিৎসক রোগ শক্তির নির্ভুল স্বরূপ বুঝিয়া লইতে হইবে। রোগীর প্রতি যদি মনোযোগ না থাকে, তখন দেখা যাবে রোগী যেই কথা বলছে আমি অন্যদিকে খেয়াল থাকার কারণে ওই কথা সঠিকভাবে উপলব্ধি আমি করতে পারব। এই জন্য সবসময় সম্পূর্ণ নিরপেক্ষভাবে একাগ্রতার সাথে রোগীর কথাগুলি শোনা এবং তার দিকে লক্ষ্য রাখা। তার যেগুলি তার দুর্গন্ধ, কথা বলার সময় দুর্গন্ধ মনে এটা আমার নাকে আসছে কি না, এরকম তার ভাবভঙ্গিটা কি, এটা চোখে আমাকে লক্ষ্য করতে হবে যে সে কথা বলার সময় কীরকম করে, তার অঙ্গভঙ্গি কীরকম করে ইত্যাদি সব কিছু আমাকে পর্যবেক্ষণ করে তারপরে রুগী লিখিত করতে হবে। তৃতীয় চিকিৎসক যখন রুগী দেখিবেন তখন তার মনকে সমগ্রভাবে রুগীর দিকে নিবিষ্ট রাখিতে হইবে। ওই কথাই বলা হয়েছে, চিকিৎসক অন্যমনস্ক হইলে রোগের একটা বিশেষ দিক তাহার দৃষ্টি এড়াইয়া যাইতে পারে। তাহাতে রোগের প্রকৃত স্বরূপ নির্ধারণ করা, ওষুধ নির্বাচনের ত্রুটি হওয়ার সম্ভাবনা থাকে। তাছাড়াও রোগী যদি চিকিৎসকের মনোযোগের অভাব বুঝিতে পারেন, তাহলে তার চিকিৎসার উপর বিশ্বাস ও নির্ভরতা ক্ষুণ্ণ হবে। যদি রোগী দেখেন যে চিকিৎসক অন্যমনস্ক, চিকিৎসক বারবার অন্যের সাথে মোবাইলে কথা বলতেছেন, অন্য দিকে দৃষ্টিপাত করতেছেন, অন্য লোকের কথার জবাব দিতেছেন ইত্যাদি, যদি এর কোনোটাই যদি পরিলক্ষিত হয়, তখন রোগী কিন্তু তার চিকিৎসকের প্রতি আস্থা হারায়। এই জন্য সবসময় আমি রোগীর কথা শুনতেছি তো রোগীর কথাই শুনবো, অন্য কোনো কথার জবাব দেবো না, অন্য কোনো কথা বলবো না, অন্যদিকে মনোনিবেশ করবো না। এটাই হবে চিকিৎসকের যথার্থ কাজ। সর্বশেষ চিকিৎসকের সত্যনিষ্ঠ হইতে হবে, রোগীর প্রস্তুত করিতে যথার্থতা রক্ষা করিতে হবে। বিভিন্ন লক্ষণাবলী বিভিন্ন স্বরূপ পর্যবেক্ষণ করিয়া শুনিবেন, তাহার নড়াচড়া বা কোনো অদল বদল করা চলিবে না। সম্বন্ধে কীভাবে প্রশ্ন করতে হইবে, প্রশ্নের কী আদর্শ হওয়া উচিত, তাহা বিস্তারিত নির্মাণ পদ্ধতিকে লিখিয়া দিয়েছে। আমরা
রোগী আমার প্রতি কোনোভাবে বিশ্বাস না হারায়, কোনোভাবে সন্দেহ বশবর্তী না হয়। এই জন্য চিকিৎসক একজন যেমন বন্ধু, তেমনি একজন অভিভাবক, তেমনি একজন স্বাস্থ্য রক্ষক। তার ব্যক্তিত্ব থাকবে, তার সাথে সাথে তার বন্ধুত্ব থাকবে, তার কাছ থেকে কথা আদায় করার জন্য আন্তরিকতা, এটা তার প্রতি বিশ্বস্ততা প্রদর্শন করা। এইগুলো যদি করা না যায়, তাহলে রোগী আমাকে যথার্থ সঠিক চিত্র, সঠিক গোপন কথা পর্যন্তই আমার কাছে প্রকাশ করবে এবং তার সে আশ্বস্ত হবে যে আমি তার কাছে বললে এই কথা কোনোদিন বাহিরে বা আমার আপনজনের কাছে প্রকাশ পাবে না। এই এতটুকু যখন বিশ্বস্ততা অর্জন করা যাবে, তখনই রোগী তার যথার্থ সঠিক কথা বলবে। 91 ধ্যানীগণ বলছেন, পূর্বের ওষুধ ব্যবহারের সময় সকল লক্ষণ অনুভূত প্রকাশ পাইয়াছে, তাহার রোগের প্রকৃত চিত্র পাওয়া যায় না। অপরপক্ষে যে সকল লক্ষণ যন্ত্রণা ওষুধ ব্যবহারের পূর্বে বা কিছুদিন ওষুধ ব্যবহার বন্ধ করিবার পরে দেখা গিয়েছিল, তাহা হইতে রোগীর আসল প্রকৃতি সম্বন্ধে যথার্থ ধারণা পাওয়া যায়। এখানে একটি কথা হরিমান যেটা বলতে চাইছেন, বোঝাচ্ছেন যে একজন রোগী আমাদের কাছে যখন আসেন, তারা বিভিন্ন চিকিৎসা নিয়ে আসেন অথবা চিকিৎসা চলতে থাকে, এমনি অবস্থায় আসেন যে তিনি অনেকগুলি ওষুধ প্রয়োগ করতেছেন। এখন এই মুহূর্তে তিনি আমার কাছে আসছেন যে স্থায়ী চিকিৎসা নেওয়ার জন্য, অথবা এই রোগটা তো ওই অন্যপ্যাথি দিয়ে আরোগ্য ঘটবে না, অতএব এটা হোমিওপ্যাথিতে নেওয়া, এরকম চিকিৎসা না করা। পার্শিয়াল কোনো চিকিৎসা ট্রিটমেন্ট হোমিওপ্যাথিতে নেই। টোটালিটি অফ সিমটম হোমিওপ্যাথিতে সবসময় সমগ্র রোগীকে চিকিৎসা করতে হবে। তো সমগ্র রোগীকে চিকিৎসা করতে গেলে তখন অন্য ওষুধ চলতে থাকবে আর আপনি চিকিৎসা দিবেন, দ্বিমুখী অবস্থার ভিতরে কখনোই আরোগ্য ঘটবে না। এই জন্য তাকে বলতে হবে যে আপনার ওষুধকে বন্ধ করতে হবে, ওষুধকে বন্ধ করতে হবে, আমার চিকিৎসার উপর আপনাকে নির্ভর করতে হবে। অনেক সময় দেখা যায় অনেকে হয়তো বলবেন যে আমি এই মুহূর্তে ডায়াবেটিসের ওষুধ, ঠিক আছে 2-1 দিন চালান, আমার ওষুধ প্রয়োগের পরে আশা করি আপনার অবস্থার পরিবর্তন হবে, তখন আপনি ওষুধ অবশ্যই আপনাকে ওষুধ বন্ধ করতে হবে। এই শর্তে আমরা রোগীকে পূর্বের ওষুধ বন্ধ করে কিছুদিন অপেক্ষা করলে তার সঠিক চিত্র পাওয়া যাবে এবং রোগীর চিকিৎসার আগে এই যে চিকিৎসা নিতেছিল, এই চিকিৎসা নেওয়ার আগে তার অবস্থাটা কেমন ছিল, পূর্বের যখন সে ডাক্তারের কাছে গেছিল এই যাওয়ার আগ মুহূর্ত পর্যন্ত তার অবস্থাগুলো কেমন ছিল ইত্যাদি বিস্তারিতভাবে জেনে নিতে হবে। যদি বিস্তারিত না জানা যায় তাহলে কিন্তু চিকিৎসা করা যাবে না। সমস্যা হবে যে আমি কোন লক্ষণগুলোর উপরে কোন অবস্থায় আমি চিকিৎসা দিতেছিলাম আর কী হ্রাসবৃদ্ধি হলো ইত্যাদি জানা আমার জন্য কঠিন হয়ে যাবে। 92 বলছেন, কিন্তু রোগ যদি দ্রুত গতিতে বাড়িয়া চলে, তাহার গুরুতর অবস্থার জন্য বিলম্ব করা চলে না। অর্থাৎ অ্যাকিউট ডিজিজ তখন আবার এই সূত্র এই থিওরি মানা যাবে না, তখন কিন্তু আমাদেরকে উপস্থিত লক্ষণের উপরে চিকিৎসা দিতে হবে। তখন আর ওই অপেক্ষা করা বা কয়েকদিন পরে তাকে তার লক্ষণ সংগ্রহ করব তারপর ওষুধ দেবো, এরকম না। এখন এই মুহূর্তেই যে লক্ষণ উপস্থিত আছে, এই উপস্থিত লক্ষণের উপরে তাকে চিকিৎসা দেওয়া। 93 বলছেন, যদি অল্প দিনের কিংবা চিররোগের ক্ষেত্রে বহুকাল পূর্ব হইতে কোনো সুনিশ্চিত কারণে রোগের আবির্ভাব ঘটিয়া থাকে, তাহলে স্বতঃস্ফূর্তভাবে কিংবা সাবধানে ওষুধ প্রশ্ন করা হলে তাহার উত্তরে তাহারা যে কথা উল্লেখ করিবে। অর্থাৎ কোনো লজ্জাকর কারণ তাহার রোগী কিংবা তার বন্ধুগণ অন্তত স্বেচ্ছায় প্রকাশ করিতে চাহিবে না। চিকিৎসক দক্ষতার সহিত প্রশ্ন করিয়া, এই কথাটি আরও আগেও আলোচনা করা হয়েছে, আবারও বলছি
যে এমন কিছু কথা আছে যে এই কথাগুলি সাধারণত রোগীরা অনেক সময় বলেন না, কিন্তু রোগীর সাথে যদি আমি বন্ধুত্ব সৃষ্টি করতে পারি, রোগীর আশ্বস্ত করতে পারি, বিশ্বাসযোগ্যতা অর্জন করতে পারি, রোগী আমার কাছে বলবে। এবং কিছু কৌশল অবলম্বন করতে হয়, কিছু প্রাসঙ্গিক গল্প ঘটনা শোনানো, এগুলোর দ্বারা অনেক সময় রোগীরা উদ্বুদ্ধ হয় যে সঠিক কথা যদি না বলা হয় তাহলে দেখা যাবে যে অনেক সময় যে কঠিন অবস্থার সৃষ্টি হয়েছিল এরকম কিছু তাকে কোনো ঘটনা শোনাইলে তখন রোগীরা আশ্বস্ত হবে এবং উদ্বুদ্ধ হবে যে সঠিক কথাটা বলা। প্রাসঙ্গিক ঘটনা, গল্প ইত্যাদির দ্বারা রোগীকে কৌশলে তার কাছ থেকে সব কিছু গোপন তথ্য জেনে নাও। এবং সেটা আমাকে আগেও বলছি যে আমরা এমনভাবে নিব যাতে তার মানহানি না হয়, তার পারিবারিক সম্পর্কের অবনতি না ঘটে, সেই দিকগুলি আমাদেরকে লক্ষ্য রাখতে হবে। তার জন্য প্রয়োজন একজনকে কৌশলে অন্যত্র পাঠিয়ে দিয়ে কোনো কিছু আনার জন্য, ফটোকপি করার জন্য ইত্যাদি করে এরকম কোনো কৌশল করে তাকে সরিয়ে, বা একটু আপনি একটু ঘুরে আসেন, একটু চা খেয়ে আসেন, এরকম এক কৌশল করে তাকে একটু দূরত্ব সৃষ্টি করে তারপর তার কাছ থেকে কথাগুলি আদায় করা। তন্ন তন্ন করিয়া দেখা কর্তব্য, তদ্বারা সেগুলির মধ্যে রোগের কি উৎপাদক বা পরিপোষক কারণ আছে জানা যাইবে, এবং তা হইলে সেগুলি দূরীকরণ দ্বারা আরোগ্যের পথ সুগম হইবে। উদাহরণস্বরূপ আমরা এরকম আমার একবার একটা ঘটনা মনে আছে যে এক রোগী নিয়ে আমার কাছে আসলেন, বহু বছর আজ থেকে প্রায় 15-20 বছর আগের কথা। একটা রোগী নিয়ে আসলেন, অনেক ডাক্তার দেখাই আসছেন, তার ঘুম হয় না এবং তার মাথা এবং পেটে ব্যথা, অনার্গল ব্যথা চলতে থাকে, ব্যথার বহু ঔষধ খাইতেছেন কিন্তু ব্যথার কোনো পরিবর্তন নেই। এমনি অবস্থায় যখন আমার কাছে আসলেন, আসার পরে শ্বশুর নিয়ে আসছেন, হাজব্যান্ড বিদেশে থাকে, এই এক অবস্থার ভিতরে আমি তার ঘটনা যখন শুনতেছিলাম, শুনতে আমার কাছে সন্দেহ হলো। সন্দেহ হওয়ার পরে তার শ্বশুরকে একটু আমি বাইরে পাঠিয়ে দিলাম যে আপনি এই কাগজগুলো অমুক জায়গায় ভালো ফটোকপি করে অমুক জায়গা থেকে আপনি এই ফটোকপি করে নিয়ে আসেন। এই মুহূর্তে তাকে আমি জিজ্ঞেস করলাম যে আপনার পারিবারিক অবস্থা কেমন। তখন সে আমাকে শোনালো পারিবারিক অবস্থা, যে আমার হাজব্যান্ড বিদেশে যাওয়ার আগে আমার বাবার কাছে টাকা চাইছিল, কিন্তু টাকা দিতে পারে নাই। সেই থেকে তারা আমার সাথে দুর্ব্যবহার করে, আমাকে একটা বারান্দায় রাখে, সেখানে একটা ভাঙ্গা খাট চৌকি আছে, ভালো বিছনা নেই, মানে একজন কাজের মহিলাকে, কাজের মানুষকে যেভাবে তার সাথে যেরকম আচরণ করে আমার সাথে ঠিক তদ্রূপ আচরণ করে। আমি বাবার বাড়ি চলে যাবো তাও যেতে দেয় না, কথার দ্বারা সবসময় আমাকে তিরস্কার করতে থাকে, গালিগালাজ করতে থাকে বিভিন্ন রকম, এবং খরচাপাতি তেমন দেয় না। ইচ্ছা মতো তারা যদি কিছু দরকার হয় তারা ইচ্ছে মতো কিনে কেটে দেবে, কিন্তু আমাদের হাতে টাকা দেবে না। বলে এই অবস্থা চলতেছে এরকম। এই যে মানসিক যন্ত্রণা আর এই মানসিক কষ্ট, মানে এর পরিপ্রেক্ষিতে আমি সারা রাত্রে ঘুমাইতে পারি না, ঘুমাই না, মানে শুধু কান্না করি যে এই অবস্থা, মানে কারো কাছে বলতে পারি না, এরকম অবস্থার ভিতরে আমার দিন অতিবাহিত হচ্ছে। এই যে কষ্ট আর এই যে অবস্থা, এগুলি অবগত না হলে আপনি তাকে চিকিৎসা দিতে পারবেন। এরকম হাজারো ঘটনা আমাদের পারিবারিক জীবনে, সমাজ জীবনে অনেক জায়গায় অনেক কিছুতে আছে, যে এগুলো সংগ্রহ করা অত্যন্ত টাফ ব্যাপার। তবুও আমাদেরকে চিকিৎসার খাতিরে এগুলো সংগ্রহ করতে হয়, জানতে হয়। এবং 3 নম্বর সূত্রের ভিতরে যে চিকিৎসাকালীন প্রতিবন্ধকতা, এইগুলোর নাম প্রতিবন্ধকতা, এই প্রতিবন্ধকতাগুলো দূর করা।
এখানে কৌশলে তাকে নিজেকে একটু ভূমিকা রাখতে হয়। আমি যেটা ওনার শ্বশুরকে ইনডাইরেক্ট কিছু উপদেশ দিয়েছিলাম যে এর রোগগুলো কিন্তু অনেকটা এরকম যে একাকী থাকে, এই একাকিত্বের জন্য তার কষ্ট, তাকে একাকী না রেখে আপনাদের সাথে সব কিছুতে আপনারা শেয়ার করবেন, সব কিছুতে এর খোঁজখবর রাখবেন, তাহলে দেখবেন সহজে ভালো হয়ে যাবে। এমনি ইনডাইরেক্ট কিছু কথা বলে এই প্রতিবন্ধকতাগুলো দূর করার চেষ্টা চিকিৎসককে করতে হবে, এবং সেটা কৌশলে, যাতে তাদের পারিবারিক সম্পর্ক বা আরও খারাপ না হয় বা কোনো রকমের তার উপর তার আরও কোনো কঠোরতা আরোপ করে। এই জন্য যে সে হয়তো আমার কাছে নালিশ করছে বা কিছু, এটা যেন বুঝতে না পারে কোনো অবস্থায়, কাজে এই দিকগুলো লক্ষ্য রাখা। চিররোগ সম্বন্ধে উল্লিখিত লক্ষণসমূহ অন্যান্য বিষয়ে যতদূর সম্ভব যত্ন সহকারে পুঙ্খানুপুঙ্খরূপে অনুধাবন করতে হইবে এবং সূক্ষ্মতম বৈশিষ্ট্যগুলো লক্ষ্য করিতে হইবে। যে লোকটা বারবার নখ কাটে, নখ দাঁত দিয়ে নখ কাটে, অথবা বারবার নাকের ভিতরে বাচ্চা আঙ্গুল ঢুকাচ্ছে, এই জিনিসগুলো আমার লক্ষ্য করতে হবে। বারবার হাত কচলাচ্ছে, একটা হিস্টোরিয়ার রুগী বারবার সে হাত দিয়া কিছু যেন সরাচ্ছে, এই যে লক্ষণটা, এই লক্ষণটা একটা ওষুধের যথার্থ লক্ষণ। কাজেই যদি এই লক্ষণটা আমি যদি সংগ্রহ না করি, তা আমি ওই ওষুধটা প্রভাব করতে পারবো না। অতএব এই সমস্ত জিনিসগুলি আমাদের সবসময় লক্ষ্য রাখা। আমরা যেহেতু চিকিৎসক, আজকের হোমিওপ্যাথিতে ওই রকম বাধ্যবাধকতা নেই, ওই রকম শিক্ষা ব্যবস্থা নেই, ওই রকম কোনো কঠোরতা নেই, কিন্তু চিকিৎসা বিজ্ঞানে যে হিপোক্রেটিসের ওথ আছে, যে শপথনামা, এই শপথনামার ভিতরে অনেক কথা বলা আছে। সেখানে কিন্তু একজন চিকিৎসককে আদর্শ অভিভাবক হিসাবে, তার সংরক্ষক হিসাবে, তার সত্যবাদিতা সম্পর্কে, তার আদর্শতা, নীতি, এগুলো সম্পর্কে অনেক কথা বলা আছে। যে সেখানে বলা আছে কোনো অবস্থায় রোগীকে কোনো আত্মঘাতী কোনো ওষুধ প্রয়োগ করা যাবে না, তার ক্ষতি হতে পারে এমন কোনো ওষুধ প্রয়োগ করা যাবে না, তাকে বিষ দেওয়া যাবে না, তার গর্ভপাত করানো যাবে না, এরকম বহু কথা বলা আছে। কিন্তু আজকের আমাদের চিকিৎসক সমাজ এমন হয়ে গেছে যে তারা যে কোনো মুহূর্তে, যে কোনো অবস্থায়, যে কোনো মানুষের দ্বারা প্রভাবিত হয়ে রুগীর উপরে রুগীর ক্ষতি করা, রুগীকে অন্যদিকে টার্ন করানো, এরকম বহু কাজ তারা করে। রুগীকে মিথ্যা কোনো রোগের কথা বলে তার কাছ থেকে টাকা আদায় করা ইত্যাদি, এই ধরনের অনৈতিক কাজগুলো আজকের চিকিৎসক সমাজে করতেছে। এটা বড় লজ্জার কথা, বড় অনুতাপের কথা যে চিকিৎসক কেমন করিয়া এই ধরনের কাজ করতে পারে। অত্যন্ত ক্ষতিকর যে যা হয়নি তাই বলে হয়েছে, এরকম ভয় দেখিয়ে যে কাজগুলো করা হচ্ছে। আজকের অধিকাংশ এই যে সিজারগুলো হচ্ছে, এই মহিলাদেরকে এমন সব ভয় দেখানো হচ্ছে যে তারা এই সেন্সিটিভ অবস্থায় তারা বাধ্য হচ্ছে সিজার করানোর জন্য। সিজার প্রয়োজন ছিল না, অথচ সিজার করিয়া এই যে হাজার হাজার টাকা লুপে নেওয়া, এটা একটা অনৈতিক কাজ, অথচ এটা চলছে। কে বলবে এই কথা? যাই হোক, আল্লাহ এদেরকে কী অবস্থায় এর প্রতিদান কী দেবেন সেটা আল্লাহ ভালো জানেন। তবে আমরা সামাজিক দৃষ্টিতে এই কাজগুলি অত্যন্ত গর্হিত কাজ এইগুলো। আর আজকের যদি আমরা এই হোমিওপ্যাথরাও এরকম কাজ করি, এরকম ঘটনা আমি শুনেছি যে যুবক ছেলে আসছে, তাকে তার যৌন শক্তি সম্পর্কে এমন কথা বলিয়া যে দুদিন পরে তোমার বউ চলে যাবে, হ্যাঁ, তোমাকে এত হাজার টাকা দিতে হবে। কোথায় পাবো? কোথায় পাবা তা আমি জানি না, যদি চিকিৎসা করাও
করাও, না হলে কিন্তু তোমার এর ফল ভোগতে হবে। শেষ পর্যন্ত ছেলে বাড়িতে গিয়ে গাছ বিক্রি করে, গরু বিক্রি করে টাকা নিয়ে এসে চিকিৎসকের কাছ থেকে ওষুধ নিয়েছে। এরকম ঘটনা শোনা গেছে। কত বড় গর্হিত কাজ! এইরকম কাজও এই চিকিৎসক সমাজ, চিকিৎসক নাম দিয়ে মানুষ করতেছে। আল্লাহ এদেরকে সহি বুঝ দান করে। এই ধরনের কাজগুলো, এরকম চিন্তা চেতনা আমাদের ভিতরে যদি কারোর ভিতরে থাকে, এগুলো থেকে আমি বলবো যে আপনি চিকিৎসক হিসাবে আপনি এই কাজগুলো করবেন না। আপনি যদি টাকার পাহাড় করতে চান, আপনি যদি ডাকাতির মতো টাকা আদায় করতে চান, তাইলে অন্য কোনো পথ নেই। আপনাকে চিকিৎসক হওয়ার দরকার নেই, চিকিৎসক নাম দিয়ে নয়। আর বিশেষ করে হোমিওপ্যাথি চিকিৎসক হয়ে এই কাজটা করবেন। এই কাজটা করা অত্যন্ত গর্হিত এবং অত্যন্ত লজ্জাকর ব্যাপার। এটা অত্যন্ত অপরাধমূলক কাজ। 96 বলছেন, ইহা ছাড়া রোগীদের প্রকৃতিতে এত পার্থক্য থাকে যে কেহ কেহ বিশেষ তথাকথিত বিষাদগ্রস্ত, অত্যন্ত অসহিষ্ণু ইত্যাদি যন্ত্রণাঘাত রোগীর নিজেদের লক্ষণাবলী অতিরঞ্জিত করিয়া প্রকাশ করে। এরকম দেখবেন যে অনেক রোগীরা ব্যথা যতটুকু না তার চাইতে অনেক গুণ বাড়াইয়া বলতেছেন। এরকম রোগী আমাদের কাছে, আমাদের নখদর্পণে এই পার্থক্যটা বুঝতে হবে। পার্থক্য বোঝার মতো শক্তি আমার থাকতে হবে। কিন্তু সে বাড়াইয়ে বলছে না, প্রকৃত অবস্থাটা এরকম। জি, এই জিনিসগুলি লক্ষ্য করা। আমার অনেক রোগী, সিভিলিটি ধরনের রোগী আছে যারা তার কষ্টের কথা বলেন, না আর কোনো সমস্যা নেই, না এই সমস্যা ছাড়া আমার অন্য কোনো সমস্যা নেই। এরকম এই যে অবস্থাগুলি, বিভিন্ন রোগী বিভিন্ন ধরনের প্রকৃতির হয়ে থাকে। কাজেই এগুলো আমাদেরকে লক্ষ্য করতে হবে। 97 বলছেন, অন্যেরা আবার ইহার বিপরীত চরিত্রে। এই যে কথাটা বললাম, যারা অলসতাবশত, এরা ওই কম স্বল্পবাসী হওয়ার কারণে এরা প্রায় বলবে না আর কিছু নেই, না আমার কোনো কষ্টই নেই, এইটাই আমার কষ্ট। ওই যেটা নিয়ে আসছে ওইটার কথাই বারবার ওইটা বলবে, অন্য কিছু বলবে না। এই ধরনের রোগী আমাদেরকে তখন খুঁটিয়ে খুঁটিয়ে জিজ্ঞেস করা। যে আমরা উদাহরণস্বরূপ যদি বলি, যে আমি যদি জিজ্ঞেস করি যে আপনি কোনো চর্মরোগে ভুগছেন কিনা, না তো আমার কোনো চর্মরোগ ছিল না, কখনোই আমার কোনো চর্মরোগ ছিল না। আপনি কখনো দাঁতে ভুগছেন? বলে হ্যাঁ, একসময় তো দাঁত হয়েছিল। বলে কোনো পাঁচরায় ভুগছেন? বলে হ্যাঁ, ছোটোবেলায় শুনেছি পায়ে এরকম বিকারের মতো ছিল। এই যে অবস্থাটা, তারা অনেক সময় চর্মরোগ বলতে কী বোঝায় সেটাও তারা বোঝে না। যখন আপনি বিস্তারিত ব্যাখ্যা করবেন, তখন দেখবেন যে তারা তাদের ভিতর থেকে বেরোয় আসছে অমুক সময় অমুকটা ছিল, এটা এরকম কাশিমের চারা পুড়িয়ে, অথবা এরকম বৌলগন্ধক দিয়ে, অথবা এরকম কোনো কবিরাজের দ্বারা কোনো ওষুধ বানাইয়া দেওয়া হয়েছিল, দিয়া ভালো করছে। এই যে অবস্থাগুলো, এটা যদি যথার্থভাবে আমাদের কাছে, আমাদের দৃষ্টিতে না আসে, তাহলে আমরা চিকিৎসা করিয়া এদেরকে সুস্থ করতে পারবো না। অত্যন্ত কঠিন ব্যাপার। তাই এই জিনিসগুলি আমাদেরকে লক্ষ্য করতে হবে। 98 বলছেন, একদিকে রোগী তার রোগচিত্র তুলিয়া ধরিবার জন্য যে সকল যন্ত্রণা অনুভূতির কথা বর্ণনা করেন, তাহার মনোযোগের সহিত আমাদের যেমন শোনা উচিত, তাহার বক্তব্যে বিশ্বাস করা উচিত। কেননা তাহার বন্ধু এবং পরিচর্যাকারীদের সাধারণত তাহা পরিবর্তিত রূপে ভুলভাবে বর্ণনা করিয়া থাকে। তেমনি অপরদিকে সকল ক্রিয়া, বিশেষত রোগীর চিররোগের প্রকৃত ও সম্পূর্ণ চিত্র, তাহার বৈশিষ্ট্যসমূহ অনুসন্ধানের জন্য প্রয়োজন বিশেষ পর্যবেক্ষণ, কৌশল, মানব প্রকৃতি সম্বন্ধে জ্ঞান অনুসন্ধান করার সময় সাবধানতা ও প্রচুর ধৈর্য প্রয়োজন। যেখানে যেই কথাটা আমি পূর্বে আলাপ করতেছিলাম, সেই কথাটাই হনিম্যান আবার বলতেছেন যে আমরা এই রোগীর কাছ থেকে যে লক্ষণ আদায় করব, এটা অত্যন্ত কৌশলের সাথে এবং সম্পূর্ণভাবে আমার বিশ্বস্ততার সাথে। আমার প্রতি রোগী যদি বিশ্বস্ত বন্ধু মনে করে, তখন আমার কাছে কথা বলবেন। আর যদি সে তার আপনজনের চাইতেও অবিশ্বস্ত মনে করে,
তখন আমার কাছে অনেক কথা বলবে, মনে করবে যে যে কথা আমার যে বেশি কষ্ট আছে এটার তো কথা যখন বলছি, যদি ওনার চিকিৎসায় ভালো হয় তো এটা হোক, বাকি আর প্রয়োজন নেই, এরকম অবস্থার সৃষ্টি হবে। অতএব আমাদেরকে খুবই বিশ্বস্ততার সাথে, একাগ্রতার সাথে, আন্তরিকতার সাথে যখন আমরা রোগীকে অভয় দেব, রোগীকে আশ্বস্ত করব, রোগী আমার প্রতি আশ্বস্ত হবে, বিশ্বস্ত হবে, তখন গড়গড় করে সমস্ত কথাগুলি আমাকে বলবে, যেই কথাগুলি তার মায়ের কাছে বলেনি, যেই কথাগুলি স্বামীর কাছে বলেনি, যেই কথাগুলি স্ত্রীর কাছে বলে নাই, সেই কথাগুলো আমার কাছে বলবে। কখন বলবে? যখন একটা পরিবেশ পাবে। এই পরিবেশ তৈরি করার দায়িত্বটা আমার। এটা এই গুণগুলো আমাকে অর্জন করতে হবে, এটা এমনি এমনি করা যাবে না। কথা আমি মাঝে মাঝে একটু উদাহরণ দিই যে হোমিও পরিষদের দ্বিতীয় যিনি সাধারণ সম্পাদক ছিলেন, অর্থাৎ আজকের যে মহাসচিব যাকে বলা হয়, এই পদটায় যিনি ছিলেন বীরেন্দ্র কুমার কর, উনি ওনার প্রথম জীবনে উনি এক রোগীর এক দম্পতির চিকিৎসা করতে গিয়ে ওই মহিলাকে জিজ্ঞেস করছিলেন যে আপনি কখনো প্রেমে পড়ছেন কিনা। মহিলা বলছিল, হ্যাঁ, আমার কলেজ জীবনে এরকম একটা ঘটনা ঘটছিল, স্বামীর সামনে। স্বামী যদি উদার মনের না হয় তাহলে অবশ্যই এটা অত্যন্ত রিয়্যাক্ট করবে। এরপরে উনি যদি ওখানে থেমে যেতেন হয়তো অত দুর্ঘটনা ঘটতো না, কিন্তু উনি আরও একটু সামনে বাড়লেন যে আপনি কি তাকে ভুলে গেছেন? বোকার মতো মহিলা বলে ফেলাইলেন, না, তার কথা এখনও আমি বলতে পারি না। বলেন, এর পরিণতিটা অত্যন্ত খারাপ হয়েছিল, যে এই সংসারের যে ভাঙন সৃষ্টি হয়েছে। এই জন্য উনি নিজেই অনুতপ্ত হয়ে পরবর্তীতে লিখছেন, যেটা আমি যে কত বড় বোকামি করেছি, এই বোকামির দাগ আজকেরও আমার হৃদয় থেকে মুছে যায়নি। এই যে অবস্থাটা, এরকম আমাদের জীবনে কখনো কখনো না ঘটে। এই জন্য আমরা বারবার সাবধান করতেছি যে আমরা যখন রুগী পর্যবেক্ষণ করবো, রুগীর কাছ থেকে কথা শুনবো, কোনোভাবেই পারিবারিক সম্পর্কের বা কোনো রকমের বিপদ ঘটতে পারে, কোনো রকমের আপত্তিকর অবস্থার সৃষ্টি হতে পারে, এই দিকগুলি আমাদেরকে অত্যন্ত লক্ষ্য রাখতে হবে। অথচ আমাদেরকে জানতে হবে। আমরা যদি না জানি তাহলে আমরা চিকিৎসা দিতে পারবো না। কিন্তু আমরা জানবো, তার মানে এরকম নয় জানতে গিয়ে আমি কোনো বিপদের সম্মুখীন করে দেই অথবা তাদের সম্পর্কে ছিন্ন করে দেই, এরকম অবস্থা যেন কোনো মতেই না হয়। এই জন্য খুবই সাবধানতার সাথে আমরা এই জিনিসগুলি করবো। কালকে আমি বলেছিলাম যে আমরা কেস হিস্ট্রি নেওয়ার সময় যে জিনিসগুলি আমরা খাতাকে কীভাবে করব, এরপরে যে আমি লিখব, লেখার ধরনটা কেমন হবে, লিখতে গিয়ে আমরা একটু স্পেস রেখে যদি লিখি, পরবর্তীতে যেই সমস্ত জিনিসগুলি ইনক্লুড করা দরকার হবে, কারণ একদিনে একজন রুগীর সমস্ত হিস্টোরি নির্ণয় করা, লিখে নেওয়া সম্ভব হয় না। আজকের রুগী যখন আমি যেই কথাগুলি তার মনে ছিল, এই কথাগুলি বা তার আপনজনের কথাগুলি মনে ছিল, সেগুলো বলছে। দেখবেন এই রুগী যখন দ্বিতীয়বার যখন ওষুধ নিতে আসবে, তখন সে আরও নূতন কিছু কথা বলবে, কিছু নূতন তথ্য দেবে। যে আপনি তো জিজ্ঞেস করছিলেন যে আমি অন্য কোনো সময় কোনো রোগে ভুগছি কিনা, তখন বলবে যে হ্যাঁ, আমার এক সময় এরকম মনে পড়ছে, বা আমি মায়ের কাছে জিজ্ঞেস করছি যে এরকম একটা অবস্থা আমার ছিল, এরকম হয়েছিল, এরকম চিকিৎসা হয়েছে। এই যে তথ্য দিবে, এই তথ্য লেখার মতো আপনার জায়গা থাকতে হবে। এক, দুই হলো, আমরা যখন রুগীকে যেখানে যেই স্পেসটা আমরা 4টে কলামের কথা বলছি, প্রথম কলাম থাকবে ফাঁকা, দ্বিতীয় কলমে আমি উপস্থিত লক্ষণ লিখব, তৃতীয় কলমে পূর্বের লক্ষণ লিখব, চতুর্থ কলমে তার একান্ত নিজস্ব কথাগুলি, ইচ্ছা অনিচ্ছা, পছন্দ অপছন্দ ইত্যাদি আমি লিখলাম। এরপরে রুগী যখন আমার কাছে দ্বিতীয়বার যখন ওষুধ নিতে আসলো,
আমি তার ওই কথাগুলি নোট রাখব, কতটুকু তার কোন অবস্থাটা কমছে, কোন অবস্থাটা আবার নূতন করে আরও বৃদ্ধি পেয়েছে, এই নোটটা যদি থাকে তাহলে আমার ওষুধ কেমন হবে, ওষুধের মাত্রা কেমন হবে, ওষুধ পরিবর্তন হবে কিনা ইত্যাদি এখানে একটা নিদর্শন পাওয়া যাবে, একটা পরিস্থিতি পাওয়া যাবে, জানা যাবে যে আমি কোন অবস্থার উপরে ওষুধটাকে প্রয়োগ করতেছি। আমি খালি ওষুধের নাম লিখে রাখলাম, এর দ্বারা বোঝা যাবে না যে কেন আমি এই ওষুধটা দিয়েছিলাম, রোগীও বলতে পারবে না যে কেন আমি দিয়েছিলাম। কাজেই আমার নোট থাকা দরকার। এই জন্য আমরা সবসময় ওষুধ প্রয়োগের সময় কোন বিশেষ লক্ষণের উপরে আমি এই ওষুধটা প্রয়োগ করলাম, কেমনভাবে প্রয়োগ করছি সেটাও থাকা। ওষুধ প্রতিদিন দিয়েছি অথবা 3 দিন পর পর দিয়েছি, 7 দিন পর পর দিয়েছি, কোন মিশ্রণে দিয়েছিলাম সেটা যদি না থাকে, যখন রুগী 2 দিন পরে আমাকে মোবাইল করলো, ডাক্তার সাহেব ওষুধ খাইয়ে তো আমার ওই লক্ষণগুলো আরও বেড়ে গেছে, এখন আপনি কী বুঝবেন যে কোন মিশ্রণে তাকে দেওয়া হয়েছিল? অতএব যদি দেখা যায় যে 2য় মিশ্রণে দেওয়া ছিল, তাহলে আপনি 3য় মিশ্রণ থেকে খান। যদি তারপরে দেখেন বেড়ে গেছে, তো 4র্থ মিশ্রণ থেকে খান। যদি প্রতিদিন দেওয়া থাকে তাহলে আপনি 3 দিন পর পর খান। এই যে যখন বৃদ্ধি পায় তখন ওষুধকে পরিবর্তন করা, পরিবর্তিত রীতিতে খাওয়া অথবা ডিস্টেন্স বাড়িয়ে খাওয়া, এটা যদি নোট না থাকে তো কী করে আমি বুঝবো এবং কী করে তাকে ডিরেকশন দেব? অতএব এই জিনিসগুলি আমাদের সবসময় এগুলো নোটে থাকা দরকার। আজকে আমরা অর্গাননের আলোচনা এই 98 পর্যন্ত শেষ করলাম। বাকিগুলো আগামী শনিবার দিন ইনশাল্লাহ আমরা শুক্রবারে জেনারেল আলোচনা, আমাদের চেম্বার ভিত্তিক যে আলোচনা ওটা হবে। আর আজকে একটু কথা আমরা আলোচনা করতে চাই যে আমরা বর্তমান এই যে সিচুয়েশনটা চলছে, মহামারী, এই মহামারী আজকের নতুন কিছু না। এই মহামারী বহু পূর্ব থেকে প্রথম বিশ্বযুদ্ধের সময় 1917 সালে দেখবেন ACLN-এর বইয়ের ভিতরে ইনফ্লুয়েঞ্জা নামের আলোচনায় পুরানো যে বইটি আছে, এই পুরানো বইয়ের ভিতরে দেখবেন ওখানে এর ইতিহাস দেওয়া আছে, কত লোক মারা গেছিল। এই স্পেনে এই ফ্লু প্রথম শুরু হয়েছিল এবং তার পরিপ্রেক্ষিতে কত লোক মারা গেছিল সেখানে পুরো বর্ণনাটা দেওয়া আছে। তো এই যে মহামারী এরকম যুগে যুগে সবসময় বেশ কিছু অবস্থা বিভিন্ন সময় আসে, আজকেরও যে আসছে এটার সবচেয়ে ক্ষতিকর দিক যেটা, সেটা যে প্রচলিত চিকিৎসা বিজ্ঞান বা সমস্ত বিশ্বব্যাপী যে তাদের যে অ্যাডভাইস, এই অ্যাডভাইসটা স্বাস্থ্যসম্মত নয়, এই অ্যাডভাইসটা যুক্তিসঙ্গত নয়। কোন দিক থেকে? একটা হলো এই যে মানুষকে আতঙ্কিত করা, এই আতঙ্কিত করায় মানুষের ইমিউনিটি অত্যন্ত হ্রাস পায়। এটা ওনারা কেন যে বুঝতেছেন না আমাদের বুঝে আসে না, যে মানুষকে আতঙ্কিত করলে মানুষের আরোগ্যের পথ রুদ্ধ হয়ে যায়, আরোগ্যের গতি হ্রাস পায়। এটা ওনাদের কেন বুঝে আসে না? 2 হলো এই যে আইসোলেট করা, এদেরকে একাকিত্ব মানুষের জন্য আরও চরম অবনতিশীল অবস্থায় নিয়ে যায়। তৃতীয়ত যে অসংখ্য ওষুধ একসঙ্গে ওষুধ প্রয়োগ করা এবং কমনলি একই ওষুধ প্রত্যেকের জন্য প্রযোজ্য হবে, প্রত্যেকের বডিতে অ্যাডজাস্ট হবে, এই কথাটা আসলে ঠিক নয়। এটার পরিপ্রেক্ষিতে বহু লোকের জীবনহানি ঘটতেছে, বহু লোকের কষ্ট বাড়তেছে, অনেকেই বেশি ভুগতেছেন। আমরা এই অহরহ আমাদের অভিজ্ঞতার আলোকে আমরা দেখি যে সমস্ত রোগীর আমরা চিকিৎসা করি, আমরা বহু এই করোনা রোগী চিকিৎসা করতেছি, যে রোগীগুলো দেখা যায় যে এক এক রোগী এক এক ধরনের অবস্থা থাকে, এক এক মানসিকতার থাকে, অর্থাৎ তাদেরকে আলাদা আলাদা বৈশিষ্ট্য নিয়ে আলাদা বৈশিষ্ট্যের উপরে তাদেরকে চিকিৎসা করা। কিন্তু এইটা না করিয়া আমরা যদি কমনভাবে সবাইকে একই ধরনের, যেমন প্রেশার সবার
প্রেশার একরকম থাকবে এই কথাটা ঠিক না। দুনিয়ায় 800 কোটি মানুষকে আল্লাহ সৃষ্টি করছেন, প্রত্যেকের প্রেশার ডুবিয়ে একরকম থাকবে এটা হতেই পারে না। কিন্তু প্রত্যেকটা মানুষ একই ধাঁচের নয়। কেউ গরম কাতর, কেউ শীত কাতর, কেউ লোকজন পছন্দ করে, কেউ নিঃসঙ্গতা পছন্দ করে, কেউ গল্পগুজব পছন্দ করে, কেউ আনন্দ উৎসব পছন্দ করে, কেউ নির্জনে একাকী চুপচাপ থাকতে পছন্দ করে। এই সমস্ত মানুষের মেন্টালিটি যেরকম ভিন্নতা রয়েছে, তেমনি তার এই গতিগুলো, তার ফ্লোগুলো, এগুলো এরকম ভিন্নতা থাকবে, এটা স্বাভাবিক। অথচ আমরা তাদের সবাইকে এক বানাবো, সবার সুগার রেট এক হইতে হবে। কেন হবে? কেমনে হয়? সব মানুষ একই রেটে সবাই একই রকম থাকে না। একজনের দেখা যাবে যে অনেক থাকার পরও সে সুস্থ, স্বাভাবিকভাবে কাজকর্ম করতেছে, আরেকজনের সামান্য বাড়ায় সে অসুস্থ হয়ে গেল। তাহলে এই মানুষগুলো যদি আমি একই ধাঁচের ব্যবস্থাপত্র দেই, এটা কোনোদিনই সম্ভব হবে না। আমাদের যদি এরকম হসপিটাল থাকতো, দেখা যেত যে হসপিটালে 100 রুগী আছে হয়তো জ্বরের ওয়ার্ডে, এই জ্বরের ওয়ার্ডে 100 রুগীর 100 রকমের প্রকৃতি। এখন যদি সবাইকে যদি একই কমন প্যারাসিটামল, একই ওষুধ, এজিথ্রোমাইসিন বা ওইরকম কোনো ওষুধ, একই ওষুধ সবাইকে একরকম যেমন ভিন্নতা রয়েছে, তেমনি তার ওষুধও ভিন্নতা রয়েছে, ওষুধের মাত্রাও ভিন্নতা রয়েছে। একই ওষুধ ব্রানিয়ার 3 জন রুগী, 3 জনের লক্ষণ একই রকম, কিন্তু একজন অত্যনুভূতিশীল হাইপার সেন্সিটিভ, একে তৃতীয় মিশ্রণ চতুর্থ মিশ্রণ দিলেও তারপর দেখা যায় তার মেডিসিনাল অ্যাগ্রাভেশন হয়। আরেকজন দেখা গেল যে তাকে প্রথম মিশ্রণ থেকে দিলেও তার কোনো অ্যাগ্রাভেশন হচ্ছে না। এই যে অবস্থাটা, এই জন্য এই যেমন ভিন্নতা আছে প্রকৃতি অনুযায়ী, তাকে ওষুধের মাত্রা এরকম কম বেশি, তার মিশ্রণ, তাকে সূক্ষ্ম করা, সূক্ষ্ম থেকে সূক্ষ্মতর করা ইত্যাদি, এগুলো আমাদেরকে উপলব্ধি করতে হয়। এগুলো বুঝে শুনে আমাদেরকে কাজ করতে হবে। আমাদের এই দক্ষতা লাভ করার জন্য আমরা অভিজ্ঞদের কাছ থেকে এই কৌশলগুলো আমরা শিখব। আমরা যদি এটি শিখতে পারি, তাহলে আমরা চিকিৎসা জীবনে সফলতা লাভ করতে পারব। আল্লাহ আমাদেরকে এই ব্যবস্থা করে। আমাদের অসংখ্য ধন্যবাদ। আবার ইনশাল্লাহ শনিবার দিন আমরা উপস্থিত হব এই একই আলোচনায়। ওই পর্যন্ত আল্লাহ সবাইকে আমাদের সুস্থ স্বাভাবিক অবস্থায় রাখেন। আসসালামু আলাইকুম।